বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুক্ত উৎপাদকের আচরণের 14তম লেকচারে। আজকে মূলত আলোচনা করব চাহিদা বিধির ব্যতিক্রম নিয়ে। তো চাহিদা বিধির ক্ষেত্রে এটি হচ্ছে মোটামুটি সর্বশেষ লেকচার চাহিদা বিধি চাহিদা সংক্রান্ত। তারপরে যোগান নিয়ে আলোচনা করব এবং পরে যোগান এবং চাহিদার মাধ্যমে কিভাবে বাজার ভারসাম্য হয় সেই নিয়ে আলোচনা করব। তো এখন চাহিদা বিধির ব্যতিক্রম এটা লেখার আগে, যেটা দেওয়ার আগে আগে কিছু গত লেকচারে 13তম লেকচারে কিছু বিষয় আমার উল্লেখ করা উচিত ছিল, সেটা আমি উল্লেখ করতে একটু ব্যর্থ হয়েছিলাম। সেই অনুল্লেখিত বিষয়টাকে এখন উল্লেখ করতে চাই। যেমন আমি 2 নম্বরটা কি দেখাইছিলাম, যে বিকল্প দ্রব্যের পরিবর্তনের কারণে চাহিদা রেখা ডান দিকে, দামের পরিবর্তনের কারণে চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। যেমন আমি বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য চিনি আর গুড় ধরেছিলাম। অর্থাৎ চিনির দাম কমলে গুড়ের চাহিদা গুড়ের চাহিদা হ্রাস পায়। যে গুড়ের চাহিদা হ্রাস পায়, চিনির দাম কমলে গুড়ের চাহিদা হ্রাস পায় এবং চিনির চাহিদা বৃদ্ধি পায়। চিনির দাম কমার ফলে চাহিদা বৃদ্ধি পায়। তো আমরা এই বিষয়টা আসলে দেখি যে চিনির দাম কমেছে আর চাহিদা হ্রাস পেয়েছে। যে বিকল্প দ্রব্যের চাহিদা হ্রাস পেয়েছে, আপেক্ষিক চিনির আপেক্ষিক যে গুড়ের আপেক্ষিক দাম বৃদ্ধি পেয়েছে, ফলে বিকল্প যে গুড়ের চাহিদা হ্রাস পেয়েছে, এর ফলে চিনির চাহিদাটা বৃদ্ধি পেয়েছে। তো আমরা দাম কমলে চিনির চাহিদাটা বাড়ে, এই বিষয়টা শুধুমাত্র দেখি। যে গুড়ের যে চাহিদাটা হ্রাস পায়, এই বিষয়টা আমরা প্র্যাকটিক্যাল লাইফে ফিল করি না বা অতটা বুঝতে পারি না। তো এই বিষয়টা বলে দেওয়া উচিত ছিল। এবং তারপরে ছিল যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিতে আমি ধরেছিলাম যে অর্থের প্রান্তিক উপযোগ, মনে করো যে 1 টাকা সমান এক 1 টাকা থেকে আমি 2 ইউটিল উপযোগ পাই। অর্থের প্রান্তিক উপযোগ আমি স্থির ধরেছিলাম। তো সেই জায়গা থেকে যদি বলি যে অর্থের প্রান্তিক উপযোগ 2 ইউটিল বাই 10 টাকা দিয়ে কোনো পণ্য ব্যয় করলে, কোনো পণ্যের জন্য ব্যয় করলে আমার মনে করো প্রান্তিক উপযোগ ত্যাগ হয় যে 10 টাকা ব্যয় করলে আমার মোট উপযোগ ত্যাগ হয় 20 ইউটিল। এবং ওই দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ মনে করো আমার 20 ইউটিল বা তার চাইতে বেশি। অর্থাৎ দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ 20 ইউটিলের সমান বা তার চাইতে কি বেশি, 20 ইউটিলের সমান বা তার চাইতে বেশি, 20 ইউটিলের সমান বা তার চাইতে বেশি পাই, তখন আমি দ্রব্যটা ক্রয় করব। যখন আমার দ্রব্যের দামটা কমে যাবে, অর্থাৎ দ্রব্যের দাম কমে মনে করো 8 টাকায় চলে আসলো, তখন কি হবে যে আমার 10 টাকা দিয়ে যে 20 ইউটিল 10 টাকা ব্যয় করার ফলে আমার উপযোগ ত্যাগ হয়েছিল 20 ইউটিল, যখন আমি 8 টাকায় ব্যয় করবো তখন উপযোগ হবে কত ইউটিল? উপযোগ ত্যাগ হবে আমার 16 ইউটিল। 16 ইউটিল। কিন্তু দ্রব্য থেকে প্রাপ্ত উপযোগ কি হবে? যখন আমি 8 টাকা ব্যয় করবো 16 ইউটিল উপযোগ ত্যাগ হবে, কিন্তু দ্রব্য থেকে আমি মনে করো 20 ইউটিল উপযোগ পাবো, তখন কি হবে? আমার উপযোগটা কি হবে? বেশি হবে। 8 টাকার ফলে আমি বেশি উপযোগ পাচ্ছি, 8 টাকা খরচ করার ফলে। সেই জন্য কি হবে? আমার ওই দ্রব্যের প্রতি আকাঙ্ক্ষা বাড়বে, ওই দ্রব্যের চাহিদা আমার বাড়বে। তো এই ক্ষেত্রে যে দাম কমার ফলে অর্থের প্রান্তিক অর্থের প্রান্তিক উপযোগটা স্থির থাকা অবস্থায়, তো অর্থের প্রান্তিক উপযোগ এমনিতে স্থির থাকে। সেক্ষেত্রে যে দ্রব্যের প্রান্তিক উপযোগ কি হয়? বৃদ্ধি পায়। দাম কমলে দ্রব্যের প্রান্তিক উপযোগ বৃদ্ধি পায়। অর্থাৎ তোমার ব্যয়িত উপযোগ প্রাপ্ত উপযোগটা থেকে কম হয়। তুমি কম উপযোগ ব্যয় করছো বা ত্যাগ করছো, তোমার উপযোগটা বেশি পাচ্ছ। তো এই জন্য আমাদের চাহিদাটা বৃদ্ধি পায়। এই বিষয়টা ব্যাখ্যা করা উচিত ছিল। তারপর 4 নম্বরে একটা বিষয় ছিল যে সংখ্যা, এই ক্রেতার সংখ্যা বাড়ে। তো ক্রেতার সংখ্যা, দাম কমলে ক্রেতার সংখ্যা বাড়ে। দাম যখন কমে তো ক্রেতার সংখ্যা বায়ার কি হয়? বাড়ে। বায়ার বাড়ে ফলে কি চাহিদা চাহিদাটা বাড়ে। তো এই যে দাম কমার ফলে ক্রেতার সংখ্যা বাড়ে, ফলে চাহিদা বাড়ে। তো আমরা সাধারণত দাম কমলে চাহিদা বাড়ে এই বিষয়টা দেখি, কিন্তু বায়ারের সংখ্যা যে বাড়ে এই বিষয়টা আমরা সরাসরি দেখি। তো দাম কমলে কি ক্রেতার সংখ্যা
বাড়ে, ফলে চাহিদা বাড়ে। দাম কমলে ক্রেতার সংখ্যা বাড়ে, চাহিদা বাড়ে, ফলে আমরা এই দুইটা সম্পর্ক দেখি, মাঝখানের এই সম্পর্কটা আমরা দেখি না। খালি চোখে এই জিনিসটা আমরা দেখি না বা সবাই ফিল করতে পারি না। যারা লেখাপড়া করে বা এই বিষয় নিয়ে গবেষণা করে তারা এই বিষয়টা অতটা ফিল করতে। ক্রিটিক্যাল লাইফে যে কোনো মানুষ এই জিনিসটাই বুঝে, দাম কমলে চাহিদা বাড়ে। তো এই বিষয়টা আমার উল্লেখ করে দেওয়া উচিত ছিল আর কি। এখন চাহিদা বিধির ব্যতিক্রম যে মেইন টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আয় প্রভাব। চাহিদা বিধির ব্যতিক্রম হয় আয় প্রভাব। যেমন গতদিনে আয় চাহিদা রেখার ডান দিকে নিম্নগামী হয়, এই জায়গাতে আমরা আয়ের প্রভাবটা ব্যাখ্যা করেছিলাম এইভাবে যে আয় বাড়লে, যে মানুষের প্রকৃত আয় যদি বাড়ে, আয়কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি সাধারণত। আয় আয় হচ্ছে কি, আর্থিক আয়, আর কি প্রকৃত আয়। প্রকৃত আয়, আর্থিক আয় এবং প্রকৃত আয়। তো আমরা কতদিন প্রকৃত আয় এই টপিকটার কথা বলছিলাম, যে দ্রব্যের দাম যদি কমে মানুষের আয়, আর্থিক আয় স্থির থাকা অবস্থায় প্রকৃত আয় বৃদ্ধি পায়, ফলে চাহিদা বৃদ্ধি পায়। এই বিষয়টা ব্যাখ্যা করছিলাম আয় প্রভাবের ক্ষেত্রে। তো এখানে প্রকৃত আয় না, এখানে আয় বলতে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমের ক্ষেত্রে আয় যে আয়ের পরিবর্তন, সেটা হচ্ছে আয় বৃদ্ধি বাড়া। সেই আয়টা হচ্ছে কি, আর্থিক আয় বৃদ্ধি বাড়াস। আর্থিক আয়, এখানে প্রকৃত আয়টাকে গুরুত্ব দেওয়া হয়নি, এখানে আর্থিক আয় বৃদ্ধি বাড়াস বলা হয়েছে। আর্থিক আয় বলতে কি, যেমন একজন শ্রমিকের মজুরি হচ্ছে, দৈনিক মজুরি মনে করো 100 টাকা। এখন এখন তার মজুরি বেড়ে হয়ে গেল কত টাকা, 150 টাকা হয়ে গেল। তার মজুরি বেড়ে হয়ে গেল কত, 150 টাকা। 150 টাকা। এমন অবস্থায় দাম যদি বেড়েও থাকে, দাম যদি বাড়ে, যেহেতু ভোক্তার আর্থিক আয়টা বেড়েছে, তাই চাহিদাটাও বাড়বে। এই ক্ষেত্রে কি, চাহিদা বিধিটা কার্যকর হবে না। এটাই হচ্ছে চাহিদা বিধির বিধি। যেমন তখন কি হবে, চাহিদা দাম মনে করো এই পি ওয়ান দামে চাহিদা হচ্ছে কিউ1। এখন ভোক্তার আয় বেড়ে গেল, দামও বেড়ে গেল, তখন কি হবে, পি2 দামে চাহিদা হবে কি, কিউ2। তাহলে এই হবে কম্বিনেশন, অর্থাৎ চাহিদা রেখা ভাবে কি হবে, ডান দিকে নিম্নগামী ঊর্ধ্বগামী হবে। চাহিদা রেখা কি হবে, ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তখন আর চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হবে না, এটা চাহিদার বিধির কি হবে, ব্যতিক্রম হবে। এই হচ্ছে আয় প্রভাব। এক নাম্বার কি, আমি এখানে লিখে রাখি, এক নাম্বার হচ্ছে আয় প্রভাব। আয় প্রভাব, চাহিদা বিধির ব্যতিক্রমের আয় প্রভাবটা আমি ব্যাখ্যা করলাম। 2 নম্বর হচ্ছে অভ্যাস ও রুচির পরিবর্তন। অভ্যাস ও রুচির পরিবর্তন, অর্থাৎ আবার আয় যদি কমে, ব্যক্তির আর্থিক আয় যদি কমে, চাহিদা কমবে। আয়ের পরিবর্তন যেহেতু বলেছি, আয় বাড়লে চাহিদা বাড়বে, আয় কমলে চাহিদা কমবে। এক্ষেত্রে আর্থিক আয়টা বিবেচ্য ব্যতিক্রমের ক্ষেত্রে। তখন চাহিদা রুচি, যেমন ভোক্তা দাম বাড়ছে। 2 নম্বর কি, ভোক্তার অভ্যাস ও রুচির পরিবর্তন। অভ্যাস ও রুচির পরিবর্তন, অভ্যাস ও রুচির পরিবর্তন। কোন দ্রব্যের দাম বাড়ছে, একই সাথে কি হলো, ভোক্তার কি হয়েছে, যে ভোক্তার রুচি বাড়ছে, অভ্যাসের পরিবর্তন হয়েছে। এখন ভোক্তা এখন অধিক দ্রব্য ভোগ করতে ইচ্ছুক। মনে করো তার খাদ্যের রুচি বাড়ছে, অন্য কিছু হতে পারে। যেমন এই কলমের চাহিদা, যদি আমি কলমের কথা যদি বিবেচনা করি, যে এখন আমার কলমের প্রয়োজন বেশি, দাম বাড়লে কি হবে, এখন কলমের প্রয়োজন আমার বেশি, আমি এখন আগের থেকে আরো বেশি পড়াই স্টুডেন্টদেরকে। সেক্ষেত্রে যদি দামও বাড়ে, তখন আমার চাহিদা কি হবে, কলমের চাহিদা বাড়বে। দাম বাড়লেও কলমের চাহিদা বাড়বে, সেক্ষেত্রে চাহিদা রেখা এভাবে ঊর্ধ্বগামী হবে। এবং রুচির পরিবর্তন, রুচি যদি আমার যদি চাহিদা, এই যে লেখা পড়ানোর এই চাহিদা কমে যায়, পড়ানো যদি আমি কম পড়াই বা পড়ানো ছেড়ে দিই, তখন কলমের দাম কমলেও কি হবে, চাহিদাটা আমার বাড়বে না, বরং চাহিদাই কমবে। সেক্ষেত্রে কি, চাহিদা বৃদ্ধির, এটিও চাহিদা বৃদ্ধির একটি ব্যতিক্রম। 3 নম্বরটা হচ্ছে গিফেন দ্রব্য, প্রত্যাশার পরিবর্তন। আগে দেখি প্রত্যাশার পরিবর্তন। প্রত্যাশার, সবগুলা নাম আর আগে লিখে নেই বুকে। ভোক্তার প্রত্যাশার যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রেও চাহিদা বিধি কি হবে, কার্যকর হবে না। সেক্ষেত্রেও চাহিদা বিধি কার্যকর হবে না। যেমন ভোক্তা মনে করলো যে কোনো দ্রব্যের দাম এখন বাড়ছে, কিছু দাম, যেমন পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজ নিয়ে আমাদের দেশে অনেক সিন্ডিকেট হয়।
পেঁয়াজের কথা যদি বলি, তো পেঁয়াজ মনে করো কি হচ্ছে, দাম এই অবস্থায় আছে, তখন চাহিদা কি, এইটুকু চাহিদা। দাম এই অবস্থায়, পেঁয়াজের চাহিদা হচ্ছে এতটুকু। এখন দাম বেড়ে এই পি P1 থেকে P2-তে গেল। দাম বেড়ে যখন P1 থেকে P2-তে গেল, তখন দ্রব্যের পেঁয়াজের চাহিদা না কমে বরং বেড়ে গেল, কারণ মানুষের মনে ধারণা হলো যে পেঁয়াজের দাম এখন বাড়ছে, আস্তে আস্তে আরো বাড়বে, আরো বাড়ার সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে কি হবে, যে পেঁয়াজের চাহিদা না কমে বরং চাহিদা আরো বেড়ে যাবে। তো এই অবস্থায় চলে আসবে চাহিদা, এই অবস্থায় যদি চলে চলে আসে, তাহলে চাহিদা এরকম হবে। তখন চাহিদা বিধি কি হবে, কার্যকর হবে না। অর্থাৎ প্রত্যাশার যদি পরিবর্তন হয়, তাহলে চাহিদা রেখার, এটাকে বলা হয়েছে একটি প্রত্যাশার পরিবর্তন। ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে দাম বাড়লেও চাহিদাটা আরো বাড়বে, চাহিদাটা বাড়বে, এক্ষেত্রে চাহিদা বিধি কি হবে, কার্যকর হবে না। অনুরূপভাবে বলতে পারি যে প্রত্যাশা যদি এমন হয় যে দাম, কোনো দ্রব্যের দাম কমছে, যে প্রত্যাশা করলো ভোক্তাগণ যে এই দ্রব্যের দাম ভবিষ্যতে আরো কমবে, সেক্ষেত্রে কি হবে, দাম কমলেও চাহিদাটা না বেড়ে বরং কমবে, কারণ ভবিষ্যতে তো আরো কমবে, তখন দ্রব্যটা প্রয়োগ করা যাবে, এই প্রত্যাশা মানুষের। এটাই হচ্ছে প্রত্যাশার পরিবর্তন। এখন হচ্ছে গিফেন দ্রব্য। তো গিফেন দ্রব্যটা সাধারণত হচ্ছে নিকৃষ্ট, দুটি নিকৃষ্ট দ্রব্যের মধ্যে। সংজ্ঞাটা একটু দেখি এখানে, যে বাজারে পাশাপাশি দুটি বিকল্প দ্রব্য থাকলে একটির তুলনায় অপরটি অপেক্ষাকৃত নিকৃষ্ট হলে, যেমন বাজারে যদি পাশাপাশি দুটি বিকল্প দ্রব্য থাকে, একটির তুলনায় অপরটি নিকৃষ্ট হলে একটিকে আরেকটির গিফেন দ্রব্য বলা হয়। যেমন বিষয়টা দ্রব্যের বেলায় চাহিদা প্রযোজনের, তো গিফেন দ্রব্যের বেলায় বা নিকৃষ্ট দ্রব্যের বেলায় চাহিদা বিধিটা কি হয়, প্রযোজ্য হয় না। 1840 সালে আয়ারল্যান্ডের অধিবাসী রবার্ট স্যার গিফেন প্রথম বাজারে এই ধরনের বিষয়টি লক্ষ্য করেন। অর্থাৎ যেমন মনে করো কোনো একটা ফ্যামিলির প্রধান খাদ্য হচ্ছে কি, রুটি। কোনো ফ্যামিলির প্রধান খাদ্য হচ্ছে রুটি। তো হঠাৎ করে কি হলো, রুটির দাম বেড়ে গেল। ওই ফ্যামিলির প্রধান খাদ্য হচ্ছে রুটি, ওরা বেশি বেশি পরিমাণে রুটি রুটি দিয়ে তাদের জীবন পরিচালনা করে, রুটি দিয়ে জীবন পরিচালনা করে। হঠাৎ করে রুটির কোনো কারণে যদি রুটির দাম বেড়ে যায়, তখন কি হবে, তখন তারা রুটির পাশাপাশি তো অবশ্যই চাল বা ভাত খায়। তো সেক্ষেত্রে কি করবে, তারা চালের ক্রয় কমিয়ে রুটির দাম বাড়া সত্ত্বেও, চাল এবং রুটি কি একটি একটির বিকল্প, সেক্ষেত্রে রুটির দাম বাড়া সত্ত্বেও কি করবে, তারা রুটির চাহিদাটা বাড়িয়ে দিবে। রুটির দাম বাড়লেও কি করবে, রুটির চাহিদা বাড়িয়ে দিবে। যেমন এটি যদি আমি রুটির চাহিদা, যে রুটির এই হচ্ছে কি প্রাথমিক দাম P1, রুটির প্রাথমিক চাহিদা মনে করলাম এই যে Q1। এখন দাম বেড়ে P2-তে গেল, তখন রুটির চাহিদা বেড়ে এই Q2-তে চলে গেল, কিউটিতে চলে গেল। এই হচ্ছে রুটি, আমি এটাকে এই অবস্থা নিয়ে আঁকি, Q2। এটা হবে যে রুটির চাহিদা রেখা। এটা হচ্ছে গিফেন দ্রব্য। এটা কি কি গিফেন দ্রব্য, যে নিম্ন স্তরের দরিদ্র ফ্যামিলি, নিম্ন স্তরে একদম সর্বনিম্ন স্তরের খাবারগুলো খাচ্ছে। এটা যেহেতু স্যার গিফেন এই বিষয়টা লক্ষ্য করেন যে এইরকম ফ্যামিলিতে এইরকম চাহিদার ক্ষেত্রে এইরকম ব্যতিক্রম ঘটে, যে তাদের নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো, ন্যূনতম প্রয়োজনীয় যে খাবারগুলো, সেই দ্রব্যের চাহিদা দাম যদি বেড়ে যায়, সেই দ্রব্যের চাহিদা কি, দাম যতটুকু বাড়বে তার চাইতে বেশি বাড়ে। দাম বাড়লে, দাম যে পরিমাণে বাড়ে, দামের শতকরা পরিবর্তনে চাহিদার শতকরা পরিবর্তন যদি একের চাইতে বেশি হয়, তাহলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। তো গিফেন দ্রব্যের চাহিদা হচ্ছে স্থিতিস্থাপক, গিফেন দ্রব্যের চাহিদা হচ্ছে স্থিতিস্থাপক। তো স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করব। যেহেতু স্যার রবার্ট গিফেন এই বিষয়টা পর্যবেক্ষণ করেন, তাই তার নাম অনুসারে এই দ্রব্যের নামও রাখা হয় কি, গিফেন দ্রব্য। এসব দ্রব্যের নাম রাখা হয় গিফেন দ্রব্য। তো গিফেন দ্রব্যের চাহিদা, তো গিফেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কি হয়, কার্যকর হয় না। গিফেন দ্রব্যের ক্ষেত্রে যদি কোনো একটা দ্রব্যের দাম বাড়ে, সেক্ষেত্রে চাহিদা তার চাইতেও বেশি বাড়ে। এবং এরপরে হচ্ছে কি বেবলেন দ্রব্য। বেবলেন দ্রব্য, এটাকে আরেকভাবে করা যায় যে প্রদর্শন প্রভাব বা ডেমনস্ট্রেশন এফেক্ট বা প্রদর্শন প্রভাব, এইভাবে লেখা যায় যে ডেমনস্ট্রে ডেমনস্ট্রেশন এফেক্ট বা প্রদর্শন প্রভাব। যেমন ধনিক শ্রেণী, এটা বলেছি গরিব শ্রেণীর ক্ষেত্রে, দরিদ্র শ্রেণীর ক্ষেত্রে। এটা হচ্ছে এখন
দৈনিক শ্রেণীর ক্ষেত্রে, দৈনিক শ্রেণীর ক্ষেত্রে হচ্ছে যে প্রদর্শন প্রভাব বজায় রাখার জন্য, সমাজের আভিজাত্য বা নিজের আভিজাত্য প্রদর্শনের জন্য, নিজের নিজের কি বলবো, নিজের ক্রেডিট দেখানোর জন্য কোনো দ্রব্যের দাম যদি বাড়ে তাহলে ওই দ্রব্যের প্রতি চাহিদা বাড়ে। তখন বড় লোকদের মার্সিডিস, বিএমডাব্লিউ ওইসব গাড়িগুলোর দাম যদি বৃদ্ধি পায় তাহলে তাদের কি হবে, চাহিদা বাড়বে। অর্থাৎ দাম বাড়বে এবং চাহিদা বাড়বে। চাহিদা বাড়ার কারণ কি, তাদের আভিজাত্য বা মর্যাদা, সমাজে মর্যাদা প্রকাশ করার জন্য তারা দামি হলে ওই জিনিসের দাম বাড়লে তারা ওই জিনিসগুলো ক্রয় করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে চাহিদা রেখা হবে এইরকম, P1 মনে করলাম চাহিদা, P1 দামের চাহিদা হচ্ছে Q1, কিন্তু দাম বেড়ে হয়ে গেল কি P2, কিন্তু চাহিদা তখন হবে Q2। তো এই ক্ষেত্রে বেবলেন দ্রব্য, এটাকে যদি আমি বেবলেন দ্রব্য বিবেচনা করি, তাহলে বেবলেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা হবে এইরকম। অর্থাৎ দামের পরিবর্তন খুব বেশি হবে, খুব বেশি হলেও চাহিদার পরিবর্তন খুব বেশি হবে না, চাহিদার পরিবর্তন খুব সামান্য হবে। অর্থাৎ দাম যদি খুব বেশি বাড়ে, চাহিদা খুব বেশি বাড়বে না, সামান্য চাহিদা বাড়বে। দাম বাড়বে, চাহিদাও বাড়বে, কিন্তু কম বাড়বে চাহিদাটা। কারণ কোটিপতি তো সবাই, সব কোটিপতি তো আর এভাবে কিনতে চাইবে না। তো এই বেবলেন দ্রব্যের ক্ষেত্রে বা প্রদর্শন প্রভাবের ক্ষেত্রে, এটাকে প্রদর্শন প্রভাব বলা হয়। তো এইটা যেহেতু এই বিষয়টা পর্যবেক্ষণ করেন যেহেতু অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী থরস্টেইন বেবলেন, অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী থরস্টেইন বেবলেন, তার নাম হচ্ছে কি থরস্টেইন বেবলেন। তো তার এই বেবলেনের নাম, এই যে এই অংশের নাম অনুসারে এই যে প্রদর্শন প্রভাবের জন্য যেই দ্রব্য, যে দ্রব্যের দাম বৃদ্ধি পায় সেই দ্রব্যগুলোকে বলা হচ্ছে বেবলেন দ্রব্য বা ডেমনস্ট্রেশন এফেক্টের কারণে চাহিদা বৃদ্ধি। তো এই যে দামের বিশাল পরিবর্তনে চাহিদার পরিবর্তন খুবই সামান্য হয়, এটা এটা হচ্ছে কি অস্থিতিস্থাপক চাহিদা। এটা স্থিতিস্থাপকতার অধ্যায়ে এই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। তো আপাতত এতটুকু বোঝা গেল। তো এই ক্ষেত্রে বেবলেন দ্রব্যের ক্ষেত্রে বা প্রদর্শন প্রভাবের কারণে যেসব দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, দাম বাড়লে চাহিদা বাড়ে, এই ক্ষেত্রে কি চাহিদা বিধিটা কার্যকর হয় না। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, এই বিধিটা কি এই বেবলেন দ্রব্যের ক্ষেত্রে কার্যকর হয় না। আশা করি এই বিষয়টা বোঝা গেল। এরপরে হচ্ছে অবস্থাগত কারণ। অবস্থাগত কারণ যেমন কোনো বিশেষ কারণে, অবস্থাগত কারণ এখানে তো লেখা আছে, অবস্থাগত কারণ কোনো বিশেষ কারণে কোনো দ্রব্যের চাহিদা কমতে পারে। যেমন বাজারে প্রচুর পরিমাণ মাছ আছে, পর্যাপ্ত মাছ আছে, কিন্তু হঠাৎ যদি কলেরার আক্রমণ হয়, বাজারে মাছ পর্যাপ্ত পরিমাণে থাকা সত্ত্বেও কি হবে, চাহিদা কমে যাবে। আশা করি এই বিষয়টা বোঝা গেল। এটা হচ্ছে অবস্থাগত কারণ। কারণ এখন পরিস্থিতিটা খারাপ, মাছ খেলে যদি কলেরা কলেরা হয়, সেই বয়ে মানুষ কি করবে, মাছ থাকা সত্ত্বেও কিনবে না, বুক করবে না। এর পরের গুলা হচ্ছে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন। তো বিকল্প দ্রব্যের দামের পরিবর্তন, যেমন আমি চিনি আর গুড়ের কথা সেদিন বলছিলাম, কালকে বলছিলাম চিনি আর গুড়, চিনি আর গুড়ের কথা যদি বলি, মনে করো গুড়ের দাম, চিনির দাম, চিনির দাম কেজি প্রতি কত, 50 টাকা, তাই তো? চিনির দাম কেজি প্রতি 50 টাকা, এবং গুড়ের দাম, এটা হচ্ছে চিনি আর এটি হচ্ছে কি গুড়। গুড়ের দাম, চিনির দাম হচ্ছে 50 টাকা, দাম বেড়ে হয়ে গেল কত, 60 টাকা হয়ে গেল। এবং আমি এটাকে পড়ে দিই, এটাকে পড়ে দিই, গুড়ের দাম মনে করো কত আছে, 40 টাকা আছে। গুড়ের দাম মনে করো 40 টাকা আছে। এখন গুড়ের দাম বেড়ে হয়ে গেল কোনো কারণে কত, 60 টাকা হয়ে গেল। গুড়ের দাম কোনো কারণে বেড়ে কি হলো, 60 টাকা হয়ে গেল। এই ক্ষেত্রে তখন কি হলো, যে চিনির দামও তখন বাড়লো। তো তখন চিনির দাম 50 টাকা থেকে বেড়ে মনে করো হয়ে গেল কত, ইটিও হয়ে গেল কি 60 টাকা ধরে নিলাম, 55 টাকা হতে পারে, আমি ধরে নিলাম, আমি 55ই দিই অথবা 60ই দিই, সমস্যা নেই, 60ই দিই। চিনির দামও 50 টাকা থেকে বেড়ে 60 টাকা হয়ে গেল। এই যে গুড়ের দাম 40 টাকা থেকে 60 টাকাটা বেড়ে গেছে, এক্ষেত্রে চিনির দাম 50 টাকা থেকে বেড়ে 60 টাকাতে গেছে। এই ক্ষেত্রে চিনির ক্ষেত্রে যদি আমি চিন্তা করি যে চিনির দাম বাড়ছে, সেই হিসেবে চাহিদা কমার কথা, কিন্তু তা হবে না। কারণ ওই যে বিকল্প দ্রব্যের দাম বাড়ছে, 40 থেকে 60-এ গেছে, এক্ষেত্রে চিনির দাম 50 থেকে 60-এ গেছে, চিনির দামও বাড়ছে। বিকল্প দ্রব্যের অতিরিক্ত দাম বাড়ার কারণে মনে হবে যে এই যে 50 থেকে 60 টাকাটা গেছে,
ওই 60 টাকা, এই যে 10 টাকা বৃদ্ধি পাইছে, এটা খুব বেশি বৃদ্ধি পাইছে বলে মনে হবে না। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে চিনির দাম বাড়া সত্ত্বেও চাহিদা বাড়বে। অর্থাৎ চিনির দাম যদি বাড়ে, P1 থেকে P2 তে চলে যায়, সেক্ষেত্রেও চাহিদা কি হবে, সেক্ষেত্রেও চাহিদা বাড়বে। তো এই ক্ষেত্রে এই যে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তনের কারণে আবার এমন যদি হয় 60 টাকা থেকে কমে 40 টাকাতে চলে আসলো, তখন চিনির দাম 60 টাকা থেকে কমে 50 টাকাতে আসলেও কি হবে, চাহিদা চাহিদা কমবে। তখন তখন কি হবে, 60 টাকা থেকে কমে 50-এ চলে আসলো, তখন কি হবে, চাহিদা কমবে। ভুল বললাম নাকি, ঠিকই বলছি। চিনির দাম তখন কমা অবস্থায় চাহিদা না বেড়ে চিনিরও চাহিদা কমবে, কারণ গুড়ের দাম কি 60 টাকা থেকে 40 টাকা আসে, তখন মানুষ গুড়ের দিকে দাবিত হবে, গুড় কেনার দিকে দাবিত হবে। তখন চিনির দাম কমা সত্ত্বেও চাহিদা কি কমবে। তো সেক্ষেত্রে চাহিদা এই থেকে, দাম এখান থেকে এখানে আসলে চাহিদা এই থেকে এখানে চলে আসবে। তো আশা করি এই যে বিকল্প দ্রব্যের দামের পরিবর্তনের কারণে চাহিদার পরিবর্তন, চাহিদা বিধিটা কি হয়, কার্যকর হয় না এক্ষেত্রে। এরপরে অতি আবশ্যকীয় দ্রব্য। অতি আবশ্যকীয় দ্রব্য যেমন, অতি আবশ্যকীয় দ্রব্য আমরা বিশেষ করে বলতে পারি লবণ। লবণ ছাড়া তো আমাদের জীবন আসলে কল্পনাই করা যায় না। তো লবণের দাম যদি বেড়ে যায়, খুব বেশিও যদি বাড়ে, তারপরও কি হবে, দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনো পরিবর্তন হবে না। খুব বেশি পরিবর্তন হবে না, সামান্য হলে হতে পারে, তো সেটাকে বিবেচনায় আনা যায় না। সেক্ষেত্রে কি হবে, লবণের দাম বাড়লেও চাহিদা কি হবে, বাড়বে, বা চাহিদা স্থির থাকবে। বা এই যে চাহিদা বৃদ্ধিটা বৃদ্ধিটা কি হবে, এখানে কার্যকর হবে না। লবণের দাম বাড়লেও চাহিদা কমবে না, লবণের দাম কমলেও আবার চাহিদা বাড়বে না, চাহিদা আগের জায়গাতেই থাকবে। এক্ষেত্রে কি হবে, চাহিদা বৃদ্ধিটা কার্যকর হবে না। এরপর হচ্ছে 9 নাম্বার হচ্ছে ঋতুর পরিবর্তন। তো ঋতুর পরিবর্তনের ক্ষেত্রে যদি আমরা বলি, সহজভাবে বলা যায় যে গরমের সময় আমরা আইসক্রিমের চাহিদা করি, ঠিক আছে, কিন্তু শীতকালে যদি আমরা আইসক্রিম খাই, আইসক্রিমের দাম যদি কমে, তাহলে কি শীতকালে আইসক্রিমের চাহিদা বাড়বে? ঠান্ডার সময় কি মানুষ আইসক্রিম খেতে চাইবে? তো ঋতুরও একটা প্রভাব আছে পরিবর্তনের ক্ষেত্রে। এই ক্ষেত্রেও কি হবে, চাহিদা বৃদ্ধি কার্যকর হবে না। অর্থাৎ যে দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে। আইসক্রিম দিয়ে যদি উদাহরণ দিই, সেক্ষেত্রে কি ঋতুর কারণে পরিবর্তন হবে না, এই চাহিদা বৃদ্ধিটা এখানে কার্যকর হবে না। কারণ শীতকালে যতই দাম কমুক না কেন, আইসক্রিম মানুষ খেতে চাইবে না, মানুষ খুব কম খাবে আইসক্রিম। এবং এরপরে হচ্ছে লাস্ট অফ ওয়ান হচ্ছে ভোক্তার অজ্ঞতা। ভোক্তার অজ্ঞতা, তো এই বিষয়টা হচ্ছে এরকম যে দুইটা দ্রব্য আছে, সমজাতীয় দুইটা দ্রব্য আছে মনে করলাম। যেমন কি বলবো, দুইটা দ্রব্য কি হতে পারে, এখানে দুইটা সাবান আছে মনে করলাম, এই একটা সাবান, এই একটা ব্র্যান্ডের, এটা হচ্ছে এ ব্র্যান্ডের সাবান, আর এটা হচ্ছে কি, বি ব্র্যান্ডের সাবান। তো দুটোই একই, দুটো সাবানই এক, কিন্তু দুইটা কোম্পানি, আলাদা আলাদা কোম্পানি, এটা এক কোম্পানির আর একটা আরেক কোম্পানির। একই পরিমাপের সাবান, একই কোয়ালিটির সাবান, সবকিছু মোটামুটি মোটামুটি সেম আর কি। তো সেই ক্ষেত্রে এইটার দাম মনে করলাম 20 টাকা, 10 টাকা, আর এটা মনে করলাম 15 টাকা। তো ভোক্তা কি করবে, যে মনে করবে 10 টাকার সাবান থেকে 15 টাকার সাবানটা একটু কি ভালো, ভালো মানের, উন্নত মানের। সেক্ষেত্রে ওই জিনিসটা দামি থাকা সত্ত্বেও ওই দ্রব্যটা ক্রয় করার চাহিদা মানুষের বেশি থাকবে। এটাকে ভোক্তার অজ্ঞতা হিসেবে বিবেচনা করা হয়। কোনো জিনিস দামি দেখলে বা দামি থাকলে সেটাকে, সে জিনিসটা কোয়ালিটির বা মানের দিক থেকে ভালো মনে করে, ওই দ্রব্যের দিকে তার চাহিদাটা, ওই দ্রব্যের দিকে সে ঝুঁকে যায়। বা ওই ফলে ওই দ্রব্যের দাম দাম থাকা সত্ত্বেও বা দাম বাড়া সত্ত্বেও, ক্ষেত্রে কি দাম 15 থেকে 20 টাকা হলে দেখা যাবে কি চাহিদা তখন আরো বাড়বে। কারণ কি হবে, দাম বাড়তে মানে ওই পণ্যের মানটাকে আরো গুণগত দিক থেকে আরো ভালো করছে। এটাকে ভোক্তার অজ্ঞতা হিসেবে বিবেচনা করা হয়। আবার বিকল্পে যদি বলতে পারি যে দাম কম, তার মানে দাম কম আরো কমে যদি তারপরও চাহিদা কমবে, কারণ কি দাম কম মানে এইটার গুণগত মান কম, সেই দিক দিয়ে দাম কমলে এর চাহিদা কম, চাহিদাও কমবে, দাম কমবে মানে চাহিদাও কমবে। এই এই বিষয়টাকে ভোক্তার অজ্ঞতা হিসেবে ধরা হয়েছে। তো চাহিদার ক্ষেত্রে যে আলোচনাটুকু করার ছিল আমার, সব সব আলোচনা করা অলরেডি শেষ। এখন নেক্সট লেকচারগুলোতে আমি যোগান নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং পরে যোগান চাহিদা এবং যোগানের ভিত্তিতে বাজার ভারসাম্য কিভাবে হয় এটা আলোচনা করব। তারপর চাহিদার স্থিতিস্থাপকতা, যোগানের স্থিতিস্থাপকতা ধারাবাহিকভাবে আলোচনা করব। সবাইকে এই পর্যন্ত ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।